আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে তোমাদের নিয়ে আসলাম হচ্ছে ইন্টারমিডিয়েট যারা আছো, যারা একাদশ দ্বাদশ শ্রেণী আছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা। মানে এই যে দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে বইটা আছে, এই বইয়ের ভিতর থেকে কিন্তু আমরা ষষ্ঠ অধ্যায়টাই হেভি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা হচ্ছে কি মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলো নিব। তো আজকের আমরা যে ক্লাসটা নেব এটা হচ্ছে প্রথম, আমি একটা লেকচার জাস্ট সংক্ষেপে অল্প একটু আলোচনা করব, এরপরে আমরা লেকচারগুলো বড় করার চেষ্টা করব। এখানে তোমরা কিন্তু অনেকেই বলছো যে ভাইয়া আমাদের একটু এই লেকচারটা দেন। আর একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এইটা, এই যে গ্যালিলিওর যে সূত্র, আজকের যে টপিক গ্যালিলিওর সূত্রটা কিন্তু যারা 9-10-এ আসো, নবম দশম শ্রেণীতে আসো, তাদেরও কিন্তু ইম্পর্টেন্ট। তো তাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় আছে, গতি, হ্যাঁ অধ্যায়ের নাম গতি। ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় কিন্তু শেষের দিক থেকে এই জিনিসটা আছে। সুতরাং তোমরা এটা নবম দশম যারা আছো তারাও দেখতে পারবা, এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণী আছো তারাও কিন্তু দেখতে পারবা ক্লাসটা। তো দেখো এখানে প্রথম সূত্রটা কি আছে আমি বলি। প্রথম সূত্রটা কিন্তু দেওয়া আছে, এই স্থির অবস্থান থেকে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটার দিকে খেয়াল করবা। তোমরা কিন্তু একটা পয়েন্ট মনে রাখবা, এগুলো কিন্তু সৃজনশীল কোশ্চেনের জ্ঞানমূলক কোশ্চেনে আসতে পারে। আমি বলি এটা সবাই প্রত্যেকটা সূত্রের জন্য মনে রাখবা, গ্যালিলিওর প্রতিটা সূত্রের জন্য এই স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু এ পর্যন্ত, মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। আর এখানে বাধা কিন্তু থাকবে না, বিনা বাধায়, ঠিক আছে, কোনো বাধা নাই, মানে বাতাসেরও কিন্তু বাধা নাই। সো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি যদি এতটুকু খেয়াল করি যে সমান সময় সমান পথ অতিক্রম করবে, এটার অর্থ কি আমি একটু যদি তোমাদেরকে দেখাই, যে মনে করো এই একটা একটা বস্তুর ছাদে এই একটা বস্তু আছে, মানে একটা বাড়ির ছাদে একটা বস্তু আছে, আর এটা হচ্ছে মাটি। এটা কি ভাইয়া? এটা কিন্তু আমি ধরলাম মাটি। এখন আমি এই জায়গা থেকে আমি এক টুকরো পাথর, এটা একটা পাথর ছেড়ে দিলাম। এটা আমি কি ভাইয়া? পাথর, মনে রাখবা। আর এখানে দিলাম এক টুকরা কাগজ, এই এক টুকরা আমি কাগজ ছেড়ে দিলাম। কি করছি? আমি একটা পাথর এবং একটা কাগজ ছেড়ে দিয়েছি। তো এখন এটা এখানে যদি এখন আলটিমেটলি যদি আমি ছেড়ে দেই, তাহলে কিন্তু পাথরটা আগে পৌঁছাবে, এই জিনিসটা কি আগে পৌঁছাবে, এই জিনিসটা কিন্তু আগে পৌঁছাবে, আর এটা একটু পরে পৌঁছাবে। কিন্তু কেন পৌঁছাবে? এখানে কিন্তু বাতাসের বাধা আছে, বাতাসের বাধা কিন্তু আছে। আর এই জিনিসটা যদি না থাকতো, বাতাসের বাধা যদি না থাকতো, তাহলে কিন্তু এরা একই সাথে পৌঁছাইতো, একই সাথে আসতো। এই কথাটাই হচ্ছে গ্যালিলিও বলছে, যে যদি বাতাসের কোনো বাধা না থাকে, তাহলে এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজ একই জায়গা থেকে ছাড়লে সেই একই জায়গায় নিচে পৌঁছাবে। এবং এটার কিন্তু সরাসরি একটা প্রমাণ আছে। তো এই প্রমাণটা কিন্তু তোমরা এখনই দেখতে পারবা। এখানে কিন্তু আমি সরাসরি একটা প্রমাণ ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এখনই। তা আমি কি বলছি, যে এখানে কি, যে যদি আমি একসাথে একটা পাথর ছেড়ে দিব এবং একটা কাগজের টুকরো ছেড়ে দেবো, সেটা একই সময় নিচে পৌঁছাবে, মানে সমান সময় সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে? তাহলে আমার প্রথম সূত্রটা আমরা কি পাইলাম ভাইয়া? প্রথম সূত্রটা আমি কি পাইছি? শুধু এতটুকু মনে রাখবা, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে ফার্স্ট আবার সূত্রটা কি পাইলাম, যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে, অতিক্রম করবে, এটা কি তার কিন্তু প্রথম সূত্র। আর এটা কিন্তু সব জায়গায় লিখে দেবা, স্থির অবস্থান থেকে একই উচ্চতায় বিনা বাধায় পড়ন্ত বস্তু। তাই আমি আবার বলতেছি, আমি প্রথম সূত্রটা কি পাইলাম, যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় সূত্রের দিকে একটু খেয়াল করব, যে দেখি দ্বিতীয় সূত্রটা কি আছে। দ্বিতীয় সূত্র কিন্তু এই যে দেখো ভাইয়া, এখানেও কিন্তু এই স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, এই এতটুকু খেয়াল করবা। এগুলো কিন্তু প্রত্যেকটাই কমন। তৃতীয় সূত্রেও কিন্তু একই কথা, পড়ন্ত বস্তু। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা সূত্রের একটা লাইন মুখস্থ করবা। কি মুখস্থ করবা? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, কোনো বাধা নাই, মানে বাতাসের বাধা নাই। বাতাসের বাধা নাই বলতে গেলে কি, অক্সিজেনের কোন একটা বাধা নাই, মানে একটা জায়গায় একটা রুমের ভিতর থেকে তুমি অক্সিজেনকে সরাই দাও, তাহলেই দেখবা সেটা কি, মানে বাতাসের বাধা হীন হয়ে গেল। আচ্ছা, এখন কি বলছে দ্বিতীয় সূত্র, যে বিনা বাধায় নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, মানে বেগ সময়ের সমানুপাতিক। এতটুকু খেয়াল করবা।
কি বেগ সময় সমানুপাতিক। তাহলে আমি দ্বিতীয় সূত্রটা কিভাবে বলতে পারি, এখানে কিন্তু উপর থেকে একটা বস্তু এই নিচে পড়তেছে, মনে করি এই জায়গা থেকে একটা বস্তু এই নিচে পড়তেছে, নিচে, এটা হচ্ছে মাটি, ঠিক আছে, এটা হচ্ছে মাটি, নিচে যদি পড়তে থাকে তাহলে এই বস্তু যদি নিচে পড়ে তাহলে অবশ্যই তার বেগ আছে, যেহেতু নিচে পড়বে তাহলে কিন্তু তার বেগ থাকবে, এবং এখান থেকে এখানে পড়তে কিন্তু তার অবশ্যই সময় লাগবে, কি লাগবে সময়, যেটাকে আমরা টি বলতে পারি, আর এখানে বেগ লাগবে, বেগটাকে আমরা কি বলতে পারি ভি বলতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার কাছে যে বেগ সময়ের সমানুপাতিক, তাহলে ভি সমানুপাতিক টি, এটা কিন্তু তোমার কাছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বেগ সময়ের সমানুপাতিক। এটাকে আমি কিভাবে প্রুফ করতে পারি, দেখো আমরা কিন্তু অলরেডি শেষ বেগের একটা সূত্র জানি, এই সূত্রটা কিন্তু জানি গতি থেকে, ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা কিন্তু আমি জানি। তাহলে এই বস্তুটা যদি উপর থেকে নিচে পড়ে, উপর থেকে যদি নিচে পড়ে তাহলে আমরা এই এর একে কি লিখবো জি লিখবো, মানে এক হচ্ছে কিসের ত্বরণ, রাস্তা দিয়ে যদি কোনো কিছু চলে বা কোনো গাড়ি চলতেছে এর ত্বরণ কি এ, কিন্তু উপর থেকে একটা বস্তু যদি নিচে পড়ে তাহলে আমি তাকে কি লিখবো জি লিখবো, মনে রাখবা সবসময় উপর থেকে নিচে যদি কি পড়ি তাহলে আমি এর পরিবর্তে কি লিখবো জি লিখবো, মানে অভিকর্ষ ত্বরণ যেটা, ঠিক আছে, উপর থেকে নিচে যেটা পড়বে এখানে। তাহলে আমরা এই সূত্রটা আমরা কি লিখবো ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে দেখো এখানে ইউ তো আদিবেগ জিরো, আদিবেগ জিরো কেন, বস্তুটা কিন্তু এই জায়গায় ছিল, এখানে স্থির ছিল, তাই স্থির যদি থাকে তাহলে আমরা জানি স্থির কোনো বস্তু থাকলে তার আদিবেগ কি হয় জিরো হয়, তাহলে ইউ কত পাইলাম আমি জিরো, এখানে আমরা জিরো যদি বসাই দেই তাহলে ভি সমান কি থাকে এই জিরো প্লাস জিটি, তাহলে আমি কি লিখতে পারি ভি সমান জিটি। তো দেখো ভাইয়া জি একটা ধ্রুবক, জি কি একটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে উঠাইয়া আমি সমানুপাতিক চিহ্ন বসাতে পারি, আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে কিন্তু ধ্রুবক বসাই, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে কি বসাই ধ্রুবক বসাই যখন সূত্রগুলো আমরা প্রুফ করি। আবার তাহলে ধ্রুবকের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন, এই ধ্রুবকের পরিবর্তে আমি সমানুপাতিক চিহ্ন বসাই দিলাম, তাহলে ভি সমানুপাতিক কি টি, এই যে দেখুন এটা কিন্তু প্রথম দ্বিতীয় সূত্র পাই গেলাম। তাহলে দ্বিতীয় সূত্র কি পাইছি ভি সমানুপাতিক টি, ভি মানে কি বেগ আর টি মানে কি সময়, তাহলে আমরা দুই নাম্বার সূত্র কি পাইলাম ভি সমানুপাতিক টি, তার মানে বেগ সময়ের সমানুপাতিক, কি পাইলাম ভাইয়া বেগ ওই সময়ের সমানুপাতিক। তাই আমি দুই নাম্বার সূত্র আমি কি বলতে পারি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, কথা ক্লিয়ার, এই যে নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে তুমি শুধু এতটুকু মনে রাখবা যে এই বি সমানুপাতিক টি, এখান থেকে কিন্তু তুমি বাংলায় বলবা, আর এই লাইনটা তো কমন সকলের, এই লাইনটা কি সকলের কমন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, এরপর মনে রাখবা ভি সমানুপাতিক টি, তার মানে আমরা দুই নাম্বার সূত্রটা আমরা কিভাবে মনে রাখতে পারি ভি সমানুপাতিক টি, ঠিক আছে, দুই নাম্বার সূত্র। তার মানে আমি এখানে আবার বলতেছি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, এবার বললেও কিন্তু হবে, এতটুকু তো কিন্তু কমন সবার কমন। আচ্ছা এখন এই গেল আমাদের দুই নাম্বার সূত্র, এখন এর একটা প্রুফ আমরা দেখতে পারি যে ভি এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক আসে আর কি টি, এখন এই টি কে কিন্তু সমানের এপাশে নিয়ে আসতে পারি, তাহলে ভি সমানুপাতিক টি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, তাহলে আমরা একে এভাবে লিখতে পারি v1 বাই t1 v2 বাই t2 v3 বাই t3, এভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তাহলে এই সূত্রটার আমি গাণিতিক রূপ কিভাবে লিখতে পারি দেখো, এগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসে, তাহলে v1 বাই t1 সমান কত v2 বাই t2 সমান v3 বাই t3, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা এটা কত নাম্বার দুই নাম্বার সূত্র, কথা ক্লিয়ার, এটা কিন্তু তোমাদের কাছে দুই নাম্বার সূত্র। তাহলে তিন নাম্বার সূত্রটার দিকে আমি একটু দেখি, তিন নাম্বার সূত্র দেখো একটু তিন নাম্বারে কি বলছে। আচ্ছা এতটুকু কিন্তু সমান থাকবে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, ঠিক আছে, এতটুকু কিন্তু সমান থাকবে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু কি বলছে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে এই দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, দুটা কথা খেয়াল রাখবা, দূরত্ব কিসের সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এটাকে যদি প্রুফ করি দেখো, আমরা কিন্তু এখানে এই একটা বস্তু যদি তুমি দেখো সে উপর থেকে নিচে পড়তেছে আর এগুলো কিন্তু বিনা বাধায়, তো এখান থেকে যদি এখানে পড়ে তাহলে অবশ্যই তার একটা উচ্চতা আছে, কি আছে উচ্চতা, যাকে আমরা দূরত্ব বলতে পারি, উচ্চতাটাকে আমি কি বলতে পারি ভাইয়া দূরত্ব বলতে পারি, আর উচ্চতাকে আমরা প্রকাশ করি এইচ দিয়া,
এইচ মানে কি হাইট, এস মানে হাইট, এই কারণে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এখন উপর থেকে যদি নিচে পড়ে তাহলে অবশ্যই তার একটা সময় আছে, এই সময়টাকে আমি কি বলতে পারি, টি বলতে পারি। তাহলে এখানে সূত্রটা কি, মানে কি অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে এই সমানুপাতিক টি স্কয়ার। এই এটা কি অতিক্রান্ত দূরত্ব, এই এইচটা কি ভাইয়া এখান থেকে উপর থেকে নিচে পড়তেছে, তার মানে এটা কি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে তো আমরা এস বলি, কিন্তু উপর থেকে নিচে আসলে আমরা কি বলবো, এইচ বলবো। তাহলে এইচ সমানুপাতিক কি টি স্কয়ার, এইচ সমানুপাতিক টি স্কয়ার। তার অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের স্কয়ার মানে বর্গ, বর্গের সমানুপাতিক। স্কয়ার মানে কি বর্গ, এটা মনে রাখবা। তাহলে এই দেখো সূত্রটা আমরা পাই গেলাম। এখন এই সূত্রটা আসছে কিভাবে, এটা যদি আমি দেখি, আমার কাছে কিন্তু একটা আমরা পরন্ত বস্তুর সূত্র থেকে আমরা গতির একটা সূত্র জানতাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র কিন্তু আমরা জানতাম, এস সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এস কে যদি উপর থেকে নিচে পড়ে তাহলে এই এস এর পরিবর্তে আমি কি লিখবো, এইচ, আর এর পরিবর্তে কি লিখবো, জি লিখবো। দুইটা কথা মনে রাখবা নাকি, উপর থেকে নিচে পড়লে উচ্চতা লিখবো, তখন তার দূরত্ব না, তখন কি উচ্চতা, কারণ লিখি এইচ। আর এ কি অভিকর্ষ ত্বরণ, এর পরিবর্তে কি লিখবো, জি লিখবো। তাহলে এখানে কি পাবো, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে দেখো এখানে আদিবেগ তো জিরো, আদিবেগ কি জিরো, কারণ বস্তুটা উপরে আছে, স্থির অবস্থানে আছে। এই বস্তুটা এখানে কি স্থির, স্থির, কারণ জিরো। তাহলে এইচ সমান এটা কি জিরো প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে আমরা এটার কি পাই, এইচ, এটা কি পাই সমান হাফ জিটি স্কয়ার। এখন দেখো এই এইচ এতটুকু কি, এতটুকু তোমার কাছে ধ্রুবক না এখানে, এই যে এতটুকু, এতটুকু এটা কি ধ্রুবক, এতটুকু যদি ধ্রুবক হয় তাই ধ্রুবক উঠে গিয়ে সমানুপাতিক চিহ্ন দিয়ে দেবো। তাই সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলে কি হবে, এস সমানুপাতিক টি স্কয়ার। এটা কত নাম্বার সূত্র, দ্বিতীয় নাম্বার সূত্র, তৃতীয় নাম্বার সূত্র, এটা কিন্তু তৃতীয় নাম্বার সূত্র, ঠিক আছে। এতটুকু খেয়াল করতে হবে সকলকে। তাহলে আমরা যদি দেখি এই সূত্রটা যদি আমি একটু ভাঙ্গাই, তাহলে ভাঙ্গাইলে আমি কি পাই, এইচ সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা ধ্রুবক আর কি টি স্কয়ার, এইটাকে এপাশে নিয়ে আসি, এইচ বাই টি স্কয়ার সমান কি ধ্রুবক, ঠিক আছে। তাহলে এইচ ওয়ান বাই টি ওয়ান এর উপর হোল স্কয়ার, এইচ টু বাই টি টু এর উপর হোল স্কয়ার, এইচ থ্রি বাই টি থ্রি এর উপর হোল স্কয়ার। এই কিন্তু কি গাণিতিক রূপ, মনে থাকবে এটা কি গাণিতিক রূপ। তাহলে তোমার কাছে, তাহলে আমরা এটাকে বাংলায় কিভাবে বলতে পারি, তিন নাম্বার সূত্র যদি আমি দেখি, এইচ সমানুপাতিক কি টি স্কয়ার, তাহলে এইচ ওয়ান বাই টি ওয়ান এর উপর হোল স্কয়ার, এইচ টু বাই টি টু এর উপর হোল স্কয়ার, আর এইচ থ্রি বাই টি থ্রি এর উপরে হোল স্কয়ার। এটা কত নাম্বার সূত্র, তিন নাম্বার সূত্র। তাহলে দেখো আমরা কিন্তু এই সবগুলো সূত্র একটু বাংলায় বলবো। তাহলে আমরা তিন নাম্বার সূত্রকে বাংলায় কিভাবে বলতে পারি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এইচটাকে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মনে থাকে যেন, অতিক্রান্ত দূরত্ব, এইটি কি সময়, স্কয়ার মানে কি বর্গ, স্কয়ার মানে কি বর্গ। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা আমরা বলতে পারি, কি বলবো, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। মনে থাকবে এই তিনটা সূত্র সবাই খেয়াল করবা। এখান থেকে কিন্তু তোমাদের যারা ইন্টারমিডিয়েট আছো তাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন মাস্ট বি আসে, এডমিশনেও আসে এবং একাডেমিতেও আসে। আর যারা এসএসসি লেভেল আছো তাদের কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক কোশ্চেনও মাঝে মাঝে আসে। তো সবাই এই ক্লাসটা খেয়াল করবা। আর এর পরবর্তীতে কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য নেক্সট ক্লাস পরবর্তীতে আসবে। তো ধন্যবাদ সকলকে, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।